রাত যত গভীর হয়, কিছু সত্য ততই অন্ধকারে গা ঢাকা দেয়। কিন্তু কিছু সত্য এমনও হয় যাদের কোনোদিন কবর দেওয়া যায় না। কোনো না কোনো একদিন তারা ঠিক আলোর খোঁজে বেরিয়ে আসে। পশ্চিম বর্ধমানের এক পরিত্যক্ত ইস্পাত কারখানা, জংধরা গেট, ভাঙা চিমনি, আর এই নিস্তব্ধতার মাঝে অজস্র না বলা কথা। কেউ একে বলে শুধুই এক ধ্বংসস্তূপ, আবার কেউ বলে এটা একটা মৃত্যুপুরী। বহু বছর আগে এখানে ঘটেছিল একটা দুর্ঘটনা, কিন্তু প্রশাসন সেটাকে শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট বলে ধামাচাপা দেয়। কিন্তু আইন যেখানে চোখ বন্ধ করে, সেখানেই শুরু হয় আসল সত্যানুসন্ধান। একটা বন্ধ ঘর, কয়েকজন চতুর সন্দেহভাজন, অগণিত মিথ্যা আর অমীমাংসিত হত্যাকাণ্ড। কুয়াশার চাদর সরিয়ে আজ রাতে এই রহস্যের জাল কাটতে নামছেন একজন। সঠিক সূত্র কি তিনি খুঁজে পাবেন, নাকি নিজেই হারিয়ে যাবেন এই অন্ধকারের গোলক ধাঁধায়? কারখানার দরজাটা খুলে গেছে। ভিতরে প্রবেশ করার সাহস কি আপনার আছে? দেখা হচ্ছে। বাংলা সাহিত্যের জনপ্রিয় সব গল্প নিয়ে আপনাদের সামনে হাজির গল্পের ঝাঁপি। এই চ্যানেলে প্রচারিত প্রতিটি গল্প সম্পূর্ণরূপে কাল্পনিক। এখানে বর্ণিত ঘটনা, চরিত্র এবং পরিস্থিতি লেখকের নিজস্ব কল্পনা থেকে তৈরি। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো ঘটনার সাথে বাস্তবের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, তবে তা নিতান্তই কাকতালীয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন প্রদান করা। শ্রোতাদের প্রতি অনুরোধ, গল্পগুলো সংস্কার মুক্ত হয়ে উপভোগ করুন। ধন্যবাদ। ঘড়ির কাঁটায় রাত তখন 11:20। শিবালয় স্টিল ফ্যাক্টরির বিশাল লোহার গেটটার সামনে এসে দাঁড়ালে মনে হবে যেন ভিতরে নিশ্ছিদ্র অন্ধকারে বহুদিনের ক্ষুধার্ত এক পিশাচ ওত পেতে বসে আছে নতুন শিকারের খোঁজে। ওটা হলো পশ্চিম বর্ধমানের পুরনো শিল্পাঞ্চলের অন্তর্গত সুবিখ্যাত শিবালয় স্টিল কোম্পানির প্রধান ফ্যাক্টরি। একসময় এই কারখানা ছিল এলাকার মানুষের গর্ব। এর আভিজাত্যের ছাপ ছড়িয়ে পড়েছিল চারিদিকে। বহু বাড়ির হাঁড়িতে অন্ন চড়ত এই ফ্যাক্টরিটা ছিল বলেই। বহু পরিবারের রুজি রুটি ছিল এই ফ্যাক্টরি। ফ্যাক্টরির দুপুরে সাইরেন জানান দিত যে কাজ শেষ, এবার প্রথম শিফটের সবাই বাড়ি ফিরে যাবে। আবার পরের শিফটের মানুষ এসে এই ফ্যাক্টরির চুল্লি যেন আবার জাগিয়ে দিত। সন্ধ্যাবেলা কাঁচা রাস্তার ধারে চায়ের দোকানে তাদের শুধু একটাই আলোচনা চলত, লোহার দাম, মালিকের মেজাজ আর ইউনিয়নের পরের মিটিং। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু এই ফ্যাক্টরির কথা। তখনকার দিনের 22,000 মানুষ কাজ করত এখানে। পশ্চিম বর্ধমানের সর্ববৃহৎ শিল্পাঞ্চলের মধ্যে একটি ছিল এই শিবালয় স্টিল। কিন্তু এখন সেই গর্ভে বেশ খানিকটা মরচে ধরেছে। মেশিন পুরনো হয়েছে, তাতে জং ধরেছে, কিন্তু নতুন মেশিন আর আসেনি। শ্রমিকদের বেতন বাকি, মালিকের ঋণ ভারতে ডলারের ভ্যালুর মতো বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে তেনার মেজাজও। এই দেনার দায় সামলাতে না পেরেই তিনি ঠিক করেছেন যে এই ফ্যাক্টরিটা তিনি বেচে দেবেন, এবং এক বিদেশি কোম্পানির তরফ থেকে কেনার প্রস্তাবও এসেছে। শ্রমিকেরা তাদের এত দিনের অভিজ্ঞতা দিয়ে এটা বেশ বুঝেছে যে সেই প্রস্তাবের অর্থ একটাই, ছাঁটাই। কারণ নতুন কোম্পানি এসে সবকিছুই নিজের মতন করে সাজিয়ে তুলবে। আসবে আধুনিক যন্ত্রপাতি, আসবে নতুন ইংরেজি বলতে পারা মানুষ। শ্রমিকদের প্রয়োজন যে শিবালয়ে আর বেশি দিন হবে না, তাহা বুঝতে কারোরই বাকি ছিল না। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ফ্যাক্টরির বাতাসে কয়লা, ইস্পাত, লোহা কিংবা আগুনের গন্ধের চেয়েও বেশি ছিল অবিশ্বাসের গন্ধ, ভয়ের গন্ধ। বৃহস্পতিবার রাত বেশ হয়েছে। এই অসময়ে সবাইকে অবাক করে দিয়ে নাইট শিফটের মাঝখানে মালিক হিরণময় রায় জরুরি মিটিং ডেকেছেন। কিন্তু কেন তা কেউ জানে না। মিটিং স্পট হলো পুরনো কন্ট্রোল টাওয়ারটা, যেখানে বহু বছর আগে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন সময় রাত 11:40। ফ্যাক্টরিতে কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন হিরণময় বাবু। সাধারণত তিনি আসেন না,
যদি খুব দরকারি কোনো পর্যবেক্ষণের কাজ না হয়, কিন্তু আজ এসেছেন। তাকে ঢুকতে দেখেই এগিয়ে এলেন অলোকেশবাবু। অলোকেশ দত্ত, শ্রমিক ইউনিয়নের লিডার। হিরণময় বাবু, শেষবার বলে দিচ্ছি, আপনি যদি এই ফ্যাক্টরি বিক্রি করেন, শ্রমিকেরা কিন্তু চুপ করে বসে থাকবে না। আপনি চুপ করে থাকতে পারেন না। কেন কেন আপনি হঠাৎ করে এত বড় একটা ফসিলিটি বিক্রি করে দিচ্ছেন? কত মানুষ ঘর ছাড়া, তাদের রক্ত দিয়েই তৈরি এই ফ্যাক্টরি। আপনি আপনি আমাদের এতদিনের শ্রম, ঘাম, পরিশ্রম, বুকের রক্ত, এর এই দাম দিচ্ছেন? ওই লাল মুখগুলোর হাতে এই ফ্যাক্টরির যাবতীয় দায়ভার তুলে দিচ্ছেন। কাস্টিং শেডের পাশে দাঁড়িয়ে ইউনিয়ন নেতা অলোকেশ দত্ত অত্যন্ত চেঁচিয়ে সকলের সামনে এই কথাগুলো রুদ্ধশ্বাসে বলে যাচ্ছিল। অলোকেশের বয়স 55-র কাছাকাছি, শরীর চওড়া, গলা ভারী, চোখে এক পুরনো শ্রমিক নেতার মতো আগুন। তার আশেপাশে দাঁড়িয়ে প্রায় 70-80 জন শ্রমিক। তারা সকলেই যে একমত তা ফ্যাক্টরির ভিতরে ওঠা নিয়ন্ত্রণ করা গুঞ্জন বলে দিচ্ছিল। সবার মুখ গম্ভীর, মুখে রাগের চিহ্ন ফুটে উঠেছে, কঠোর দৃঢ়তা। আর তাদের সকলের সামনে সাদা হেলমেট মাথায়, কালো ব্লেজারের ওপর ফ্যাক্টরির ধূসর কোট পরে দাঁড়িয়েছিলেন হিরণময় রায়। বয়স 62, মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল অভ্যাসগত কর্তৃত্ব। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন অলোকেশ? কে আপনি এই ফ্যাক্টরির? আপনার এত বড় সাহস হয় কি করে আমার সিদ্ধান্তের উপরে কথা বলার? ভয় দেখাচ্ছি না, সাবধান করছি। আপনি যা করছেন তার ফল কিন্তু ভালো হবে না, এই আমি বলে দিলুম। আমি কে সেটা আপনি আজ রাতেই টের পেয়ে যাবেন মিস্টার হিরণময়। আপনার সাহস আকাশ ছুঁয়েছে অলোকেশ। আমাকে সাবধান করার অধিকার আপনাকে কে দিয়েছে? এই ফ্যাক্টরির মাটি, যে মাটিতে আপনার লাভ দাঁড়িয়ে আছে, আর আমাদের রক্ত, ঘাম, খিদে শুকিয়ে আছে, আমাদের কয়েক দশকের আবেগ মিশে আছে। কথাটা শুনে ভিড়ের মধ্যে থেকে একটা নির্জন করা গর্জন উঠল। শুরু হলো ফিসফিসানি, গুঞ্জন। হিরণময় কিছুক্ষণ স্থির চোখে অলোকেশের দিকে তাকিয়ে রইলেন। তারপর একবার সকলের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে নিলেন। এবার ঠান্ডা ক্রুদ্ধ গলায় বললেন, নাটকটা বন্ধ করুন অলোকেশ। আমি ব্যবসা চালাই, দান খয়রাতি নয়। আপনাদের মতো আবেগী সুবিধাবাদী পাবলিক কম আমি দেখিনি। কাল বোর্ড মিটিংয়ের পর যা সিদ্ধান্ত হবে সবাই জানতে পারবেন। এই ফ্যাক্টরি আর থাকবে না, কারণ আমার লস হচ্ছে। আপনারা নিজের নিজের নতুন কর্মসংস্থান খুঁজে নিন। বোর্ড মিটিং? না বাবা, বলো তুমি যা ঠিক করেছো সেটাই সবাইকে জানাবে, তাই তো? বোধহয় আমি কিছু ভুল বলিনি, তাই না? কথাটা বলল হিরণময়ের একমাত্র ছেলে সৌম্যজিৎ রায়। বয়স ধরুন ওই 30-এর কাছাকাছি। কলকাতা থেকে বিজনেস ম্যানেজমেন্ট পড়ে এসেছে, কিন্তু বাবার সঙ্গে তার সম্পর্ক বহুদিন ধরেই খারাপ। ফ্যাক্টরির সবাই সেই কথা জানে। সে চেয়েছিল ফ্যাক্টরিটার আধুনিকরণ করতে, কিন্তু লাল মুখদের হাতে কখনোই তুলে দিতে চায়নি। সে চেয়েছিল নিজেরাই সব সরিয়ে নতুন করে ফ্যাক্টরিটার কাজ শুরু করতে, কিন্তু হিরণময় চেয়েছিল বিক্রি করে বেরিয়ে যেতে। বাবা ছেলের এই বিবাদ এখন আর ঘরের মধ্যে ছিল না, ফ্যাক্টরির করিডোরেও ছড়িয়ে পড়েছিল। তাদের সম্পর্ক যে ইতিমধ্যেই কতটা তিক্ত হয়ে উঠেছে তা তাদের এই সংলাপে পরিষ্কার হয়ে গেল। তুমি এখানে কেন এসেছো? কারণ এখনো এই ফ্যাক্টরিতে আমারও অংশ আছে। অংশ আছে, সিদ্ধান্তের ক্ষমতা নেই। ক্ষমতা তুমি নিজের হাতে রেখেছো বলেই আজ আমার এই অবস্থা। শ্রমিকেরা তোমাকে ঘৃণা করে, ইঞ্জিনিয়াররা তোমার উপর বিশ্বাস হারিয়েছে, আর নিজের ছেলে হয়েও তোমার সঙ্গে কথা বলতে চায় না। তাহলে কথা বলো না। হিরণময় ঘুরে চলে যেতে যাচ্ছিলেন, ঠিক তখনই চিফ ইঞ্জিনিয়ার মেঘদূত পাল দ্রুত পায়ে এগিয়ে এলেন। লম্বা রোগা মানুষ, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে সবসময় একটা পুরনো নীল ফাইল। গত 25 বছর ধরে সে এই ফ্যাক্টরির প্রতিটি পাইপলাইন, প্রতিটি ভেন্ট, প্রতিটি সার্ভিস শিফট মুখস্থ জানে। স্যার,
কন্ট্রোল টাওয়ারের ব্যাকআপ পাওয়ার লাইনে আবার ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। আমি বলছিলাম আজ রাতে এখানে মিটিংটা না করাই ভালো। মেঘদূত, আপনি ইঞ্জিনিয়ার, ভয় দেখানো আপনার কাজ নয়। ভয় দেখাচ্ছি না স্যার, শুধু বলছি টাওয়ারের পুরনো সার্কিটে সমস্যা আছে। সমস্যা থাকলে ঠিক করুন। আমি 11:40 ওখানেই বসবো। আপনি আজ খুব বেশি চুকে নিচ্ছেন হিরণময়। কণ্ঠস্বরটা এসেছিল একটু দূর থেকে। কেয়া রায়, হিরণময়ের দ্বিতীয় স্ত্রী। বয়স 40-এর একটু বেশি। নরম শাড়ি, স্থির চোখ, কথাবার্তায় সংযম। কিন্তু সেই সংযমের পিছনে কি আছে তা বোঝা সহজ ছিল না। ফ্যাক্টরির লোকেরা তাকে সম্মান করত, কিন্তু কেউ তাকে কাছের মানুষ ভাবত না। কেয়া আগে আইনজীবী ছিলেন। হিরণময়ের সঙ্গে বিয়ে হওয়ার পর তিনি প্রায় সব আইনি কাগজপত্র দেখতেন। তুমি বাড়ি যাও কেয়া, এটা ফ্যাক্টরির ব্যাপার। ফ্যাক্টরির ব্যাপার বলেই বলছি। আজ শ্রমিকরা উত্তেজিত, সৌম্যজিৎ রাগে অন্ধ, মেঘদূত কিছু লোকাচ্ছে বলে মনে হচ্ছে। ম্যাডাম, আমি কিছু লুকোচ্ছি না। আমি কাউকে অভিযোগ তো করছি না, শুধু বলছি আজ রাতটা ভালো নয়। আমার জীবনে ভালো খারাপ রাত বলে কিছুই নেই, শুধু দরকারি রাত আছে। আজ তেমনই একটা রাত। এরপর আর কেউ কথা বলেনি, কিন্তু যারা সেখানে দাঁড়িয়েছিল তারা প্রত্যেকেই পরে বলেছিল সেই মুহূর্তে যেন কারখানার ভিতরের শব্দ কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল, যেন লোহার চাকা, বেল্ট, ফার্নিশ অপেক্ষা করছিল কি হতে চলেছে দেখার জন্য। রাত 11:35। হিরণময় রায় একা কন্ট্রোল টাওয়ারের দিকে হাঁটতে শুরু করলেন। কন্ট্রোল টাওয়ারটা ফ্যাক্টরির উত্তর দিকের পুরনো অংশে, যেখানে আগে প্রধান উৎপাদন নিয়ন্ত্রণ হতো। এখন বেশিরভাগ সিস্টেম নতুন ভবনে সরানো হয়েছে, কিন্তু পুরনো টাওয়ারে এখনও আর্কাইভ রুম, কিছু পুরনো সার্কিট প্যানেল আর সিকিউরিটি লগ রাখা হয়। টাওয়ারে ঢোকার একটাই প্রধান দরজা। দরজাটা ভারী লোহার, বাইরে থেকে কার্ড লক, ভিতর থেকে ম্যানুয়াল বোল্ট। জানলা আছে, কিন্তু সব কাঁচ মোটা স্টিলের গ্রিল দিয়ে আটকানো। ওই ঘরে কেউ ঢুকে দরজা বন্ধ করলে বাইরে থেকে ঢোকা প্রায় অসম্ভব, যদি না কেউ ভিতর থেকে দরজা খুলে দেয়। স্যার, আমি কি সঙ্গে যাব? সামন্ত ছিল রাতের সিকিউরিটি সুপারভাইজার। বয়স 40, সাবেক আর্মি কনস্টেবল, নিয়ম মেনে চলার অভ্যস্ত। দরকার নেই, আমি একাই থাকবো। 12:05 কেয়া মেঘদূত আর সৌম্যজিৎকে পাঠাবে। অলোকেশ দা? না, তাকে ডাকবো কি না সেটা আমি ঠিক করব। সামন্ত মাথা নেড়ে দাঁড়িয়ে রইল। সিসিটিভি ক্যামেরায় দেখা গেল হিরণময় টাওয়ারের দরজায় কার্ড ট্যাপ করলেন। দরজা খুলল, তিনি ভিতরে ঢুকলেন এবং দরজাটা বন্ধ হয়ে গেল। সময় তখন রাত 11:40। রাত 11:42-এ ফার্নিশ শেডে হঠাৎ একটা অদ্ভুত ধাতব শব্দ হয়। শ্রমিকেরা ভাবল হয়তো পুরনো কনভেয়ার বেল্টে জ্যাম হয়েছে। মেঘদূত দ্রুত সেই দিকে গেল। সৌম্যজিৎ তখন প্রশাসনিক ভবনের সামনে ফোনে কারোর সঙ্গে তর্ক করছিল। কেয়া ছিলেন অতিথি কক্ষে, ফ্যাক্টরির পুরনো চুক্তিপত্র দেখছিলেন। অলোকেশ শ্রমিকদের সঙ্গে ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে। সবকিছু যেন আলাদা আলাদা জায়গায় স্বাভাবিকভাবেই ঘটছিল। কিন্তু রাত 11:47-এ পুরো ফ্যাক্টরি অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ চলে গেল মাত্র 3 মিনিটের জন্য, কিন্তু কারখানার 3 মিনিট সাধারণ 3 মিনিট নয়। যেখানে ফার্নিশের আগুন, মোল্ডের তাপ, ঝুলন্ত ক্রেন, গলিত ধাতু আর চলন্ত বেল্ট একসঙ্গে কাজ করে, সেখানে 3 মিনিট মানে আতঙ্ক। সাইরেন বাজেনি, জরুরি আলো জ্বলেনি, শুধু দূরের ফার্নিশের লাল আভা অন্ধকারে থরথর করে কাঁপছিল। কেউ চিৎকার করল, কেউ দৌড়ালো, কেউ মেশিন বন্ধ করার চেষ্টা করল। তারপর যেমন হঠাৎ অন্ধকার নেমেছিল, তেমনি হঠাৎ আলো ফিরে এলো। সময় তখন রাত 11:50। ব্যাকআপ কেন নিল না? কেন ব্যাকআপ নিল না? স্যার, মেন লাইন গেছে নাকি? মেইন লাইনে গেলে ব্যাকআপ আসতো। কেউ ট্রিপ করিয়েছে। কেউ মানে? সেটা এখন বলার সময় নয়, আগে টাওয়ার চেক করুন। সামন্ত
কন্ট্রোল টাওয়ারের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বাইরে থেকে দরজা বন্ধ। সে টোকা দিল, কোনো উত্তর নেই। হিরণময় বাবু, ভিতর থেকে কোনো শব্দ এলো না। সামন্ত আবার টোকা দিল, তারপর দরজার হ্যান্ডেল ঘোরালো। দরজা খুলল না। স্যার, দরজা ভিতর থেকে বোল্ট করা। অসম্ভব, উনি একা আছেন। তাই তো বলছি। মেঘদূত দরজার কাছে কান লাগালো। ভিতর থেকে যেন খুব ক্ষীণ একটা শব্দ আসছিল, টিক টিক টিক। হয়তো পুরনো কোনো ঘড়ি, হয়তো কোনো যন্ত্র, কিন্তু মানুষের কণ্ঠস্বর নয়। দরজা ভাঙতে হবে। 1 মিনিট, আগে পুলিশকে খবর দিন। কেয়া কখন এসে দাঁড়িয়েছেন কেউ খেয়াল করেনি। তার মুখ সাদা, কিন্তু চোখ অদ্ভুত স্থির। পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করব? বাবা ভেতরে আটকে আছেন। দরজা ভাঙলে ক্রাইম সিন নষ্ট হবে। ক্রাইম সিন? তুমি ধরে নিয়েছো উনি মারা গেছেন? আমি ধরে নিইনি, আমি শুধু আইন জানি। আইন? এই ফ্যাক্টরিতে কখনো আইন ছিল না ম্যাডাম, ছিল মালিকের ইচ্ছা। চুপ করুন। তুমি আমাকে চুপ করাবে? পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সামন্ত 2 জন গার্ডকে ডাকল। ভারী রড এনে দরজায় আঘাত করা হলো। প্রথম আঘাতে কিছু হলো না, দ্বিতীয় আঘাতে লকটা কেঁপে উঠল, তৃতীয় আঘাতে ভিতরের বোল্ট বেঁকে গেল, আর দরজা ধীরে ধীরে খুলে গেল। দরজা খুলতেই ঘরের ভিতরের দৃশ্য দেখে সবাই যেন একসঙ্গে থেমে গেল। হিরণময় রায় মেঝেতে পড়ে আছেন, মুখ বাদিকে কাঁধ, চোখ খোলা, ঠোঁট নীলচে, গলার চারপাশে পেঁচানো পাতলা ইস্পাতের তার, যেটা সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু আলো পড়তেই চকচক করে উঠেছিল। টেবিলের ওপর 1 গ্লাস জল, পাশে খোলা সিগারেটের কেস, আর মেঝেতে একটা উল্টে পড়া চেয়ারের পা। ঘরের জানলাগুলো ভিতর থেকে বন্ধ, গ্রিল অক্ষত। ভেন্টিলেশনটা এত সরু যে একজন শিশুও ঢুকতে পারবে না, আর দরজা ছিল ভিতর থেকে বোল্ট করা। অর্থাৎ খুনি যদি ঢুকেও থাকে, বেরোলো কিভাবে? কেউ ভেতরে যাবে না। বাবা! সৌম্যজিৎ ছুটে যেতে চাইলে সামন্ত তাকে ধরে ফেলল। না স্যার, দয়া করে না। ছাড়ুন আমাকে। সৌম্য, নিজেকে সামলাও। তুমি এত শান্ত কেন? মানুষটা তোমার স্বামী। আর তোমার বাবা, তাই আমাদের দুজনকেই মাথা ঠান্ডা রাখা দরকার। কথাটার মধ্যে যুক্তি ছিল, কিন্তু মমতা ছিল না। অন্তত সৌম্যজিতের কানে তাই লেগেছিল। ঠিক তখনই মেঘদূত টেবিলের পাশের দেয়ালের দিকে তাকিয়ে বলল, সিকিউরিটি লগ নেই। কি? এই তাকে একটা লাল ফাইল থাকতো, প্রজেক্ট ফাইন্যান্সের রিপোর্ট, সেটা নেই। প্রজেক্ট ফার্নেস? অলোকেশের মুখের রং বদলে গেল। কথাটা খুব বেশি লোকের জানা ছিল না, কিন্তু যারা জানতো তারা জানতো এই নামের সঙ্গে এই ফ্যাক্টরির সবচেয়ে কালো অধ্যায় জড়িয়ে আছে। 20 বছর আগে এই ফ্যাক্টরির ফার্নেস নম্বর 3-তে বিস্ফোরণ হয়েছিল। 5 জন শ্রমিক মারা গিয়েছিল। রিপোর্টে লেখা হয়েছিল মানবিক ভুল, দুর্ঘটনা, ক্ষতিপূরণ দিয়ে ঘটনাটা নিয়ন্ত্রণ করা হয়েছিল। কিন্তু শ্রমিক মহলে আজও বিশ্বাস ছিল সেই বিস্ফোরণের পিছনে ছিল অবহেলা, জাল রিপোর্ট আর মালিক পক্ষের নিয়ন্ত্রণ করে দেওয়া সত্য। পুলিশ ফ্যাক্টরিতে এলো রাত 1:10-এ। স্থানীয় থানার অফিসার প্রথমে ঘটনাটাকে সাধারণ খুন ধরে এগোতে চাইলেও লকড রুমের সমস্যায় আটকে গেলেন। দরজা ভিতর থেকে বন্ধ, জানলা অক্ষত, সিসিটিভিতে কেউ ঢোকেনি, বিদ্যুৎ বিভ্রাট মাত্র 3 মিনিট, আর সেই সময়ই খুন। পরদিন সকালেই কলকাতা থেকে ডাকা হলো স্বাধীন তদন্তকারী আবির সেনকে। কারণ আবির সেন আগে এই শিল্পাঞ্চলের 2টো জটিল মামলায় পুলিশকে সাহায্য করেছিল, আর তার সবচেয়ে বড় গুণ ছিল সে ঘটনাকে বিশ্বাস করত না, বরং বিশ্বাস করত প্রমাণকে। তুহিন সেন ফ্যাক্টরিতে পৌঁছল সকাল 8:30টায়। গায়ে সাধারণ ধূসর পাঞ্জাবি, চোখে শান্ত স্থিরতা, হাতে ছোট্ট চামড়ার নোটবুক। মৃতদেহ সরানো হয়েছে? না, ফরেন্সিক আসার অপেক্ষায়। ভালো। দরজা কে ভেঙেছে?
আমি লোক দিয়ে ভাঙিয়েছি। ভাঙার আগে দরজা ভিতর থেকে বোল্ট ছিল, এটা নিশ্চিত? হ্যাঁ স্যার, বোল্ট বাঁকা হয়ে গেছে, আপনি দেখতে পাবেন। সিসিটিভি? ফুটেজ আছে, কিন্তু ব্ল্যাক আউটের সময় 3 মিনিটের ফিড নেই। বিদ্যুৎ গেলে ক্যামেরা বন্ধ হওয়া স্বাভাবিক। না, ক্যামেরা আলাদা ইউপিএসে চলে, ফিড বন্ধ হওয়া উচিত ছিল না। অর্থাৎ বিদ্যুৎ যাওয়া আর ক্যামেরা বন্ধ হওয়া একই ঘটনা নয়, দুটো আলাদা ব্যবস্থা। তুহিন কথাটা বলতেই ঘরে থাকা সবাই একবার একে অপরের দিকে তাকালো। ছোট্ট বাক্য, কিন্তু তদন্তের প্রথম দরজা খুলে গেল। খুনি শুধুমাত্র অন্ধকার চায়নি, সে অন্ধকারের রেকর্ডও মুছে দিতে চেয়েছিল। আচ্ছা, হিরণময় বাবুর শত্রু কারা ছিল? হাজার শ্রমিক। আপনি কি বলতে চাইছেন শ্রমিকদের কেউ খুন করেছে? আমি বলছি শত্রু ছিল, খুনি বলছি না। ব্যবসায় শত্রু থাকে, কিন্তু এমন পরিকল্পিত খুন ব্যক্তিগত কারণ ছাড়া হয় না। ব্যক্তিগত কারণ কার কার ছিল মিসেস রায়? অনেকের, আমারও থাকতে পারে। আপনি চাইলে আমাকে দিয়ে শুরু করুন। ঘরে যেন হাওয়ার গতি বদলে গেল। কেয়া নিজের নাম নিজেই সন্দেহের তালিকায় তুললেন। এটা আত্মবিশ্বাস না আগেভাগে রক্ষা কবচ, তুহিন বুঝতে চাইলেন না, অন্তত তখনই নয়। সবাইকে জেরা করব, কিন্তু তার আগে ঘরটা দেখি। কন্ট্রোল টাওয়ারের ঘরটা বড় নয়, মাঝখানে টেবিল, দক্ষিণ দেয়ালে প্যানেল, উত্তর দিকে জানলা। তুহিন ধীরে ধীরে হাঁটছিল। তিনি মৃতদেহের গলার তার দেখলেন, চেয়ারের অবস্থান দেখলেন, দরজার বোল্ট দেখলেন। তারপর হঠাৎ মেঝের এক কোণে হাঁটু গেড়ে বসলেন। সেখানে ধুলোর মধ্যে লালচে একরকম গুঁড়ো পড়েছিল। সাধারণ মরচে নয়, আবার ইটের গুঁড়ো নয়। কি পেলেন? মাটি। মাটি? হ্যাঁ, কিন্তু এই ঘরের মাটি নয়, ফ্যাক্টরির মেঝে সিমেন্টের। এই ধুলো এসেছে বাইরে থেকে। বাইরে মানে? সেটা জানার জন্যই তো এসেছি। তুহিন উঠে দাঁড়ালেন। তারপর দরজার ভাঙা বোল্টের দিকে তাকালেন। বোল্ট বাঁকা হয়েছে বাইরে থেকে ভাঙার কারণে, সেটা ঠিক, কিন্তু বোল্টের মাথায় খুব সূক্ষ্ম একটা আঁচড় ছিল, যেন কোনো পাতলা ধাতব বস্তু একবার তাকে ছুঁয়ে গেছে। তুহিন আঙুল দিয়ে ছুলেন না, শুধু চোখ নামিয়ে দেখলেন দরজার নিচের ফাঁক খুব সরু হলেও পুরোপুরি বন্ধ নয়। শ্যামন্তবাবু, দরজার বাইরে রাতে আলো ছিল? ছিল স্যার, ব্ল্যাক আউটের সময় ছাড়া। দরজার সামনে কেউ দাঁড়ালে ক্যামেরায় দেখা যেত? অবশ্যই। আর ব্ল্যাক আউটের সময়? তখন তো ফিড নেই। ফিড নেই মানেই বুঝি চোখ নেই? হ্যাঁ, এটাই খুনি ভেবেছে। কিন্তু কারখানায় শুধু ক্যামেরা চোখ নয়। তার মানে লোহা কথা বলে, মেঝে কথা বলে, ধুলো কথা বলে। আর পুরনো ফ্যাক্টরি সবচেয়ে বেশি কথা বলে তার লুকানো পথ দিয়ে। এই প্রথম মেঘদূত পালের মুখে স্পষ্ট ভয় দেখা গেল। সে খুব দ্রুত নিজেকে সামলে নিল, কিন্তু রঙ্গনের চোখ এড়ালো না। কেয়া স্থিরভাবে রঙ্গনের দিকে তাকিয়েছিলেন। সৌম্যজিৎ শক্ত চোয়ালে দাঁড়িয়ে। অলোকেশের চোখে অদ্ভুত এক মিশ্র অভিব্যক্তি, রাগ, ভয়, আর যেন বহুদিনের নিয়ন্ত্রণ করা স্মৃতি। এই টাওয়ারের পুরনো নকশা চাই। নকশা আর্কাইভে আছে, তবে বেশিরভাগ অংশ অচল। বিশেষ করে নিচের সার্ভিস লাইনগুলো অনেক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে না বন্ধ দেখানো হয়েছে? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? এখনো কিছু বলছি না, শুধু প্রশ্ন করছি। ঠিক সেই সময় বাইরে হঠাৎ একটা চিৎকার শোনা গেল। সবাই দৌড়ে বেরিয়ে এলো। ফ্যাক্টরির পিছনে স্ক্র্যাপইয়ার্ডের দিকে ধোঁয়া উঠছে, আগুন লেগেছে। শ্রমিকেরা জল নিয়ে ছুটছে, কিন্তু তুহিন আগুনের দিকে তাকালেন না। তিনি তাকালেন সেই দিকের মাটির দিকে। স্ক্রাইপ্যাডের পাশের জমিতে লালচে ধুলো, একটা রং, একই দানা, এবং সেই ধুলোর উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার মতো সরু দাগ, যেন ভারী কিছু নয়, বরং কোনো সরু ধাতব তার বা কেবল মাটির উপর দিয়ে গেছে। স্যার, আগুনটা কেউ লাগিয়েছে? আগুনের উদ্দেশ্য আগুন নয়,
উদ্দেশ্য আমাদের ওদিকে টেনে আনা। মানে? মানে খুনি এখনো ফ্যাক্টরির ভিতরেই আছে, অথবা তার কোনো সহযোগী আছে, এবং সে চায় আমরা ভুল দিকেই তাকাই। কথাটা শেষ হতে না হতেই রঙ্গনের চোখ পড়ল স্ক্রাইপ্যাডের পিছনের পুরনো দেয়ালে। দেয়ালের নিচে মরচে ধরা একটা লোহার ঢাকনা, অর্ধেক মাটির নিচে চাপা। তার উপর লেখা প্রায় মুছে গেছে, তবু দুটো অক্ষর বোঝা যায়, ST, অর্থাৎ সার্ভিস টানেল। মেঘদূত বাবু, আপনি বলেছিলেন নিচের সার্ভিস লাইন বন্ধ। হ্যাঁ, মানে কাগজে তাই আছে। তুহিন ধীরে ধীরে ঢাকনার সামনে গিয়ে দাঁড়ালেন। ঢাকনার কিনারায় নতুন আঁচড়, কেউ খুব সম্প্রতি এটা খুলেছে, আর তার পাশে পড়ে আছে এক টুকরো কালো কাপড়। কোনো শ্রমিকের ইউনিফর্মের অংশ নয়, বরং দামি কোটের আস্তিনের কাপড়ের মতো। তুহিন সেটা তুললেন না, শুধু সামন্তকে বললেন, জায়গাটা ঘিরে দিন, কেউ ছোঁবে না। আপনি কি বলতে চাইছেন? বাবা যেখানে খুন হয়েছেন সেখানে কেউ টানেল দিয়ে ঢুকেছিল? আমি বলছি, লক রুম কখনো ঈশ্বর বানান না, মানুষ বানায়। আর মানুষ বানালে তার ভুলও থাকে। আর সেই ভুলটা? লাল ধুলো। দূরে তখন আবার ফ্যাক্টরির সাইরেন বেজে উঠল, কিন্তু সেটা শিফট বদলের সাইরেন ছিল না, ছিল জরুরি সতর্কবার্তা। আগুন নেভানো হয়েছে, তবুও সাইরেন বাজছে, তার মানে কেউ সিস্টেম বন্ধ করতে পারছে না। সেই কর্কশ শব্দের মধ্যে তুহিন সেন মরচে ধরা সার্ভিস টানেলের ঢাকনার দিকে তাকিয়ে বুঝলেন, হিরণময় রায়ের খুন শুধুমাত্র পারিবারিক প্রতিশোধ নয়, শুধু শ্রমিকের অসন্তোষ নয়, শুধু ব্যবসায়িক দ্বন্দ্ব নয়। সবাইকে নজরে রাখুন, বিশেষ করে যাদের কাছে পুরনো নকশা আছে, ঠিক আছে? আপনি কাকে সন্দেহ করছেন? আপাতত সবাইকে, কারণ এই খুনে কারোর একার হাত থাকতে পারে, কিন্তু একার জ্ঞান নেই। খুনটা করার জন্য খুনির দরকার ছিল ফ্যাক্টরির ভিতরের রাস্তা, বিদ্যুতের সিস্টেম, সিসিটিভির দুর্বলতা, আর মৃত মানুষের পুরনো পাপের খবর। এই চারটে জিনিস এক মানুষের কাছে থাকলেও থাকতে পারে, আবার চারজনের মধ্যেও ভাগ হয়ে থাকতে পারে। রঙ্গনের এই কথায় চারজন মানুষ চারভাবে কেঁপে উঠল। মেঘদূত চশমা ঠিক করল, অলোকেশ মুখ ঘুরিয়ে নিল, সৌম্যজিৎ দাঁত নিয়ন্ত্রণ করে রইল, আর কেয়া রায় একবার মাত্র চোখ নামালেন, খুব সামান্য, কিন্তু তুহিন সেন দেখলেন। কারণ খুনের তদন্তে অনেক সময় সবচেয়ে বড় উত্তর লুকিয়ে থাকে সবচেয়ে ছোট চোখ নামানোর মধ্যেই। সেদিন দুপুরের আগে তুহিন সেন শুধু একটাই কথা লিখেছিলেন নোটবুকে, হত্যা নয়, হিসেব। কন্ট্রোল টাওয়ার নয়, প্রজেক্ট ফরেন্স ফিরেছে। রাত 10:30। স্ক্রাইপ্যাডের পাশ থেকে একজন বৃদ্ধ শ্রমিককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হলো। মুঠোয় ছিল পোড়া কাগজের আধখানা টুকরো, তাতে শুধু 4টে শব্দ। দুর্ঘটনা ছিল না, হত্যা। শিবালয় স্টিল ফ্যাক্টরির অধিকাংশ আলো চলছে, কিন্তু তবুও পুরো কারখানাটাকে অস্বাভাবিক অন্ধকার মনে হচ্ছিল। কারণ অন্ধকার শুধুমাত্র আলো না থাকার অবস্থা নয়, কখনো কখনো অন্ধকার মানে এমন একটা সত্যি যেটা সবাই জানে কিন্তু কেউ উচ্চারণ করতে চায় না। সবাই প্রস্তুত? হ্যাঁ স্যার, 3 জন সশস্ত্র কনস্টেবল আছে, দড়ি, টর্চ, অক্সিজেন মাস্ক সব নিয়ে এসেছি। ভিতরে বিষাক্ত গ্যাসও থাকতে পারে। হতে পারে, আবার এমনও হতে পারে খুনি চাই আমরা তাই ভাবি। ঢাকনাটা সরাতেই নিচ থেকে ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস উঠে এলো। টানেলের সিঁড়িগুলো পুরনো, কিন্তু আশ্চর্যজনকভাবে সম্পূর্ণ ভাঙা নয়। তার মানে কেউ না কেউ মাঝে মধ্যে এগুলো ব্যবহার করেছে। তুহিন প্রথমে নেমে গেলেন, তার পিছনে সামন্ত, তারপর রণবীর ঘোষ। নিচে নেমে তারা দেখল টানেলটা কল্পনার চেয়ে অনেক বড়। দুপাশে পুরনো কেবল লাইন, জং ধরা পাইপ, বন্ধ ভাল্ব, আর মেঝেতে লালচে ধুলো, ঠিক সেই একই ধুলো যেটা কন্ট্রোল টাওয়ারের ঘরে পাওয়া গিয়েছিল। দেখুন, পায়ের ছাপ। হ্যাঁ, একাধিক।
কতজন? অন্তত 3 জন আলাদা মানুষের, একটা ভারী বুট, একটা সাধারণ জুতো, আর একটা খোঁড়া পায়ের। সম্ভবত বাঁ পায়ের চাপ কম দেখছি। তুহিন হাঁটু গেড়ে বসলেন। টানেলের ভিতরে আরো এগোতেই দেখা গেল একটা জায়গায় 3টে রাস্তা ভাগ হয়ে গেছে। একটা রাস্তা উত্তর দিকে, একটা পূর্ব দিকে, আর একটা দক্ষিণে। তুহিন ব্লুপ্রিন্ট বার করলেন। উত্তর দিকের পথ কন্ট্রোল টাওয়ারের নিচে যায়, পূর্ব দিক সার্ভার রুমে, দক্ষিণ দিক পাম্প হাউসে। মানে খুনি চাইলে টাওয়ারে ঢুকে সার্ভার রুম হয়ে বেরোতে পারে? শুধু পারে না, সম্ভবত করেছে। ঠিক তখনই সামন্ত মাটির ওপর কিছু দেখতে পেল। স্যার, টর্চের আলোয় দেখা গেল একটা ছোট্ট ধাতব টুকরো। তুহিন সেটা হাতে তুলে নিলেন। মেঝের ধুলো মুছে দেখা গেল তাতে লেখা মাস্টার ওভাররাইড কি। তুহিন চুপ করে গেলেন। এটা কি? কন্ট্রোল টাওয়ারের জরুরি সিস্টেম খোলার চাবির অংশ। তাহলে খুনি ওই দরজাই ব্যবহার করেছে? না, রঙ্গনের চোখে সেই পরিচিত আলো জ্বলে উঠল। যদি খুনি দরজা ব্যবহার করত তাহলে সিসিটিভিতে তার উপস্থিতির কোনো না কোনো চিহ্ন থাকতো। এখানে দরজা গুরুত্বপূর্ণ নয়, এখানে গুরুত্বপূর্ণ হলো দরজার লক। মানে কেউ লককে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যাতে মনে হয় হিরণময় রায় ভিতর থেকে একা ছিল। তারা উত্তর দিকের পথ ধরে এগোলো। প্রায় 50 মিটার পর চোখে পড়ল একটা লোহার মই। মই বেয়ে ওপরে উঠতেই তারা সরাসরি কন্ট্রোল টাওয়ারের নিচের ফাঁপা চেম্বারে পৌঁছে গেল। রণবীর অবাক, সামন্ত শান্ত হয়ে গেছে, কিন্তু আসল চমক অপেক্ষা করছিল ওপরে। চেম্বারের এক কোণে একটা সরু সার্ভিস হ্যাচ। বাইরে থেকে দেখা যায় না, টাওয়ারের ফাইল জ্যাকের পিছনে লুকোনো। তুহিন ধীরে ধীরে হ্যাচটা খুললেন, তারপর চুপ করে দাঁড়িয়ে রইলেন। স্যার, লক রুম রহস্যের অর্ধেক উত্তর পেয়ে গেলাম। কারণ হ্যাচটা সরাসরি সেই ঘরে পৌঁছায় যেখানে হিরণময় রায় খুন হয়েছিলেন। অর্থাৎ খুনি দরজা দিয়ে ঢোকেনি, টাওয়ারের নিচের টানেল ব্যবহার করেছে। তাই সিসিটিভিতে ধরা পড়েনি, আর লাল ধুলো সেই কারণেই ঘরে গিয়েছিল। কিন্তু এখন একটা প্রশ্ন বাকি, খুনি বেরোলো কিভাবে? কারণ দরজার ভিতর থেকে বোল্ট করা ছিল, আর হ্যাচটা ঘরের ভিতর থেকে বন্ধ ছিল। তুহিন হ্যাচের লোহার রিংটা পরীক্ষা করতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল একটা পাতলা স্টিলের তার, প্রায় অদৃশ্য। তুহিন সেটা সাবধানে টেনে বের করলেন। এটা কি? খুনির বেরোনোর পর বাইরে থেকে বোল্ট লাগানোর ব্যবস্থা। সবাই অবাক। তুহিন ব্যাখ্যা করলেন, হ্যাচ দিয়ে নেমে যাওয়ার আগে খুনি দরজার বোল্টের সঙ্গে এই সরু তার বেঁধেছিল। তারপর টানেলের ভিতরে নেমে হ্যাচ বন্ধ করে নিচে চলে যায়। তারটা বিশেষ খাঁজ দিয়ে বেরিয়েছিল। নিচে নেমে টান দিতেই বোল্ট সরে যায়। ঘর ভিতর থেকে লক হয়েছে বলে মনে হয়। তারপর তারটা খুলে ফেলা হয়, কিন্তু একটাই ছোট্ট অংশ থেকে যায়, যেটা তুহিন দরজার বোল্টে আঁচড় হিসেবে দেখেছিলেন সেটা। তাহলে লকড রুমের রহস্য শেষ? না, এখন আসল রহস্য শুরু। কারণ এখন প্রশ্নটা কিভাবে নয়, এখন প্রশ্নটা কে। টানেল থেকে বেরিয়ে তুহিন সরাসরি কেয়া রায়ের সঙ্গে দেখা করতে গেলেন। কেয়া তখন হিরণময়ের পুরনো অফিসে একা বসে, টেবিলের ওপর পুরনো কিছু কাগজ। তুহিন ভিতরে ঢুকতেই কেয়া মাথা তুললেন। কিছু জানলেন? আপনার বাবার ব্যাপারে কিছু জানতে চাই। জিজ্ঞেস করুন। আপনি কবে জানতে পারেন যে রমেশ বাগচির মৃত্যুর নিছক দুর্ঘটনা ছিল না? প্রায় 8 বছর আগে। তারপর? আমি প্রমাণ খুঁজতে শুরু করি। আর হিরণময় রায়ের সঙ্গে পরিচয় হয়? হ্যাঁ। পরিচয় আগে থেকেই? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, আপনি কি প্রতিশোধ নেওয়ার জন্য হিরণময় রায়ের কাছে গিয়েছিলেন? ঘরের বাতাস ভারী হয়ে উঠল। কেয়া কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, যদি বলি হ্যাঁ। তুহিন অবাক হলেন না। তারপর আমি বুঝলাম মানুষটা আমার ধারণার থেকেও জটিল। আপনি কি তাকে ভালোবেসেছিলেন?
এই প্রশ্ন তদন্তের অংশ? এই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কেয়া উত্তর দিলেন না, কিন্তু তুহিন বুঝলেন কেয়ার মধ্যে কিছু লুকোনো আছে, তবে সেটা সরাসরি খুনের সমান নয়। ঠিক তখনই বাইরে হইচই শুরু হলো। একজন শ্রমিক দৌড়ে এসে খবর দিল, স্যার, মেঘদুল বাবু তো নেই। কি? উনি নিজের ঘরে ছিলেন, এখন আর নাই। সবাই দৌড়ে গেল। মেঘদূতের অফিস খোলা, টেবিল এলোমেলো, কম্পিউটারটা অন, আর স্ক্রিনে একটা মাত্র লাইন, টু লেট। কে লিখেছে এটা? হয় মেঘদূত, নয়তো যে মেঘদূতকে নিয়ে গেছে। সার্ভার লগ পরীক্ষা করা হলো। দেখা গেল মেঘদূতের অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে আর্কাইভ ডেটাবেসে প্রবেশ করা হয়েছে, তারপর কয়েকটা ফাইল কপি করা হয়েছে, অ্যান্ড দেন অ্যাক্টিভিটি ডিলিট করার চেষ্টা। কিন্তু পুরোপুরি নয়, কারণ লগের একটা অংশ থেকে গেছে, আর সেই অংশে একটা নাম, প্রজেক্ট ফার্নেস ফাইনাল অরিজিনাল পিডিএফ। অরিজিনাল? মানে কেউ আসল রিপোর্ট পেয়েছিল। ঠিক তখনই রঙ্গনের ফোন বেজে উঠল। অজানা নম্বর। তুহিন ধরলেন। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর একটা বিকৃত গলা, অচেনা একটা কণ্ঠ বলছে, তদন্ত বন্ধ করুন। কেন? কারণ এটা শুধু একটা খুন নয়। সেটা আমি জানি। তাহলে এটাও জানুন, হিরণময় রায় ছিল প্রথম। লাইন কেটে গেল। ঘরের সবাই একে অপরের দিকে তাকালো। প্রথম মানে? মানে তালিকায় আরও নাম আছে। বাইরে তখন গভীর রাত, ফ্যাক্টরির চিমনি নিঃশব্দ, কিন্তু শিবালয় স্টিলের ভেতরে যে আগুন 20 বছর ধরে নিয়ন্ত্রণ করেছিল সেটা এখন ছড়িয়ে পড়তে শুরু করেছে। তুহিন সেন প্রথমবার অনুভব করলেন হিরণময় রায়ের খুনি হয়তো একজন মানুষ নয়, কারোর প্রতিশোধ, কারোর ভয়, কারোর লোভ, আর কারোর গোপন সত্য সব মিলিয়ে একটা বিপজ্জনক খেলা শুরু হয়েছে। সেটা জানার আগেই হয়তো আরেকটা খুন হয়ে যাবে। রাত তখন প্রায় 12:30। শিবালয় স্টিল ফ্যাক্টরির প্রশাসনিক কনফারেন্স রুমে উপস্থিত প্রত্যেকেই বুঝতে পারছিল তদন্ত একটা বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। হিরণময় রায় খুন হয়েছেন। প্রজেক্ট ফারেন্সের হারিয়ে যাওয়ার রিপোর্ট আবার সামনে আসছে। টানেলের অস্তিত্ব প্রমাণিত হয়েছে, কিন্তু যত উত্তর মিলছে তার চেয়েও বেশি প্রশ্ন তৈরি হচ্ছে। তুহিন সেন ঠিক করলেন এবার সব ছড়িয়ে থাকা তথ্য এক জায়গায় জড়ো করতে হবে। সবাই বসুন। আজ আমি কাউকে উপযুক্ত করব না, কিন্তু কিছু ভুল ধারণা পরিষ্কার করব। হ্যাঁ, কারণ এই মুহূর্তে ফ্যাক্টরিতে অন্তত 4টে আলাদা গুজব চলছে, আর গুজব খুনির বন্ধু। আপনি কি জানতে পেরেছেন? প্রথমত প্রজেক্ট ফার্নেস নিয়ে। তুহিন টেবিলের উপর 4টে আলাদা কাগজে রাখলেন। সবাই শুনুন, প্রজেক্ট ফার্নেসের একটা নয় 4টে ভার্সন ছিল। 4টে? হ্যাঁ, অরিজিনাল টেকনিক্যাল রিপোর্ট, ইন্টারনাল লাইব্রেরি রিপোর্ট এবং ইন্স্যুরেন্স কপি আর লিগ্যাল কপি। তাই বলে? হ্যাঁ, তাই বলে এতদিন আমরা ভাবছিলাম একটা ফাইল হারিয়েছে, আসলে হারিয়েছে একটা অংশ, বাকিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল। নিবারণ যা বলছিল ঠিক তাই। নিবারণ পুরো ফাইল লুকোয়নি, সে বিভিন্ন অংশ আলাদা আলাদা জায়গায় রেখেছিল, কারণ সে জানতো এক জায়গায় রাখলে সব নষ্ট হয়ে যাবে। ঘরের সবাই চুপ। প্রজেক্ট ফারেন্স নিয়ে সবচেয়ে বড় বিভ্রান্তি সেখানেই পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয় বিষয়, মেঘদূত পাল। আমি? আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, 2004 সালের বিস্ফোরণের সময় আপনি সহকারী ইঞ্জিনিয়ার ছিলেন। আপনি রিপোর্টে সই করেছিলেন, কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল আপনার ছিল না। আমি সেটা বহুবার বলেছি। কিন্তু তুমি সত্যিটাও নিয়ন্ত্রণ করে দিয়েছিলে। আমি 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 চাকরি বাঁচাতে চুপ ছিলাম। এটা অপরাধ হতে পারে, কিন্তু আমি কাউকে মারিনি। মেঘদূতের চোখে প্রথমবার সত্যিকারের ক্লান্তি দেখা গেল। তুহিন লক্ষ্য করলেন মেঘদূত অনেক কিছুই লুকিয়েছে, কিন্তু লুকোনো আর খুন করা এক জিনিস নয়। এবার তুহিন একটা ছবি বের করলেন। খোড়া পায়ের লোকটার
সিসিটিভি থেকে স্টিল ইমেজ। ওকেই তো আমরা দেখেছি সেদিন ওই টানেলে, ওর পায়ের ছাপ। হ্যাঁ, কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছেন? কি? লোকটা খোঁড়া নয়, কি? ও ইচ্ছে করে খোঁড়ার অভিনয় করছে। সবাই হতবাক। এই লোককে আমরা 3 বার দেখেছি, 3 বারই বাঁ পায়ে খোঁড়া ভাব, কিন্তু স্ট্রাইড লেন্থ বদলায়নি। সত্যিকারের খোঁড়া মানুষ এভাবে হাঁটে না। তাহলে কেউ ইচ্ছে করে তদন্তকে ভুল দিকে পাঠাতে চাইছে। খোড়া লোক নিয়ে সবচেয়ে বড় সন্দেহের জায়গাটাও একটু পরিষ্কার হলো। সে হয়তো কোনো চরিত্রের আসল পরিচয় আড়াল করছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলুন। আপনার ব্যাপারে। ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠল। কেয়া স্থির হয়ে বসে রইলেন। অনেকেই ভাবছে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য হিরণময় রায়কে বিয়ে করেছিলেন। আমি এখনো তাই ভাবি। ভাবতেই পারো। কিন্তু টাইম লাইন সেটা সমর্থন করে না। সবাই চুপ। তুহিন ধীরে ধীরে ব্যাখ্যা করতে শুরু করলেন। কেয়া দেবী 8 বছর আগে প্রথম সন্দেহ করেন যে তার বাবার মৃত্যু দুর্ঘটনা ছিল না, অথচ বিয়ে হয়েছে তারও আগে। মানে বিয়েটা প্রতিশোধের পরিকল্পনার অংশ ছিল। এই তত্ত্বটা অন্তত এই মুহূর্তে দাঁড়াচ্ছে না। ধন্যবাদ। আমি কাউকে বাঁচাচ্ছি না, শুধু তথ্য বলছি। কেয়া কিছু বললেন না, কিন্তু তার মুখের টান সামান্য নরম হলো। আর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। হিরণময় রায় ছিল প্রথম। ফোনে যে কথাটা বলা হয়েছিল, হ্যাঁ। তার মানে কি আরো খুন হবে? জরুরি নয়। তাহলে হিরণময় ছিল প্রথম টার্গেট, প্রথম ভিকটিম নয়। সবাই আবার চুপ। তুহিন ব্যাখ্যা করলেন। প্রজেক্ট ফার্নেসের সত্য সামনে আনতে গেলে কয়েকজন মানুষের নাম প্রকাশ পাবে। হিরণময় ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় নাম। তাই ফার্স্ট শব্দটা হয়তো এক্সপোজারের অর্থে বলা হয়েছে। মানে খুনি চাইছে আমরা ভাবি একটা সিরিয়াল রিভেঞ্জ চলছে। ঠিক তাই। তুহিন এবার উঠে দাঁড়ালেন, জানলার বাইরে তাকালেন। ফ্যাক্টরির চিমনিটা অন্ধকারে দাঁড়িয়ে। এখনো পর্যন্ত যা জানি তা হলো, 1, হিরণময় রায়কে খুন করা হয়েছে কন্ট্রোল টাওয়ারের নিচে টানেল ব্যবহার করে। দ্বিতীয়ত, লকড রুম ট্রিক এখন প্রায় পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব। আর 3, প্রজেক্ট ফার্নেসের সত্যিই 4টি আলাদা ডকুমেন্ট চেইন ছিল। 4, খোঁড়া লোকের পরিচয় এখনও অজানা, কিন্তু তার খোঁড়া হাঁটা ফেক। 5, কেয়া রায়ের মোটিভ আছে, কিন্তু টাইম লাইন এখনও তাকে সরাসরি খুনি প্রমাণ করছে না। 6, মেঘদূত অনেক কিছু লুকিয়েছে, কিন্তু এখনও তার বিরুদ্ধে সরাসরি মার্ডার এভিডেন্স নেই। 7, কেউ একজন তদন্তকে বারবার ভুল দিকে চালিত করার চেষ্টা করছে। ঠিক তখনই কনফারেন্স রুমের দরজায় টোকা পড়ল। সামন্ত দরজা খুলতেই দেখা গেল এক কনস্টেবল হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে। স্যার, কি হয়েছে? সার্ভার রুমে কেউ ঢুকেছিল স্যার। কি নিয়েছে? কিছু না, তাহলে? একটা জিনিস রেখে গেছে। সবাই দ্রুত সার্ভার রুমে পৌঁছল। টেবিলের ওপর একটা পুরনো খামের ওপরে মাত্র 3টে শব্দ, সত্যি মাটির নিচে। টানেল? হয়তো। তুহিন খাম খুললেন। ভেতরে একটা পুরনো সাদা কালো ছবি, 2004 সালের। ফার্নেস নম্বর 3 সামনে দাঁড়িয়ে 5 জন মানুষ। 4 জনকে সবাই চিনল। 5ম মানুষটাকে চিনে ঘরের বাতাস যেন জমে গেল, কারণ সে ছিল এমন একজন যার নাম এতক্ষণ কেউ উচ্চারণই করেনি। তুহিন সেন ধীরে ধীরে ছবিটার দিকে তাকালেন, তারপর বললেন, এখন বুঝলাম খেলাটা আমরা যতটা ভাবছি তার চেয়েও অনেক বড়, অনেক। বাইরে আবার সাইরেন বাজল, আর শিবালয় স্টিল ফ্যাক্টরির অন্ধকারে 20 বছরের পুরনো সত্য আর বর্তমানের খুন দুটো অবশেষে একই পথে হাঁটতে শুরু করল। সার্ভার রুমের টেবিলের উপরে রাখা পুরনো সাদা কালো ছবিটার দিকে সবাই তাকিয়েছিল। 2004 সালের ছবি। ফার্নেস নম্বর 3 সামনে দাঁড়িয়ে 5 জন মানুষ।
তাদের মধ্যে 4 জনকে সবাই চিনতে পারল। রমেশ বাগচি, নিবারণ হাঁসদা, তরুণ মেঘদূত পাল আর হিরণময় রায়। কিন্তু পঞ্চম মানুষটার মুখ দেখে ঘরের বাতাস বদলে গেল। এটা অসম্ভব। না, এটা হতে পারে না। কে এই লোক? তুহিন ছবিটা টেবিলে রেখে ধীরে ধীরে বলল, এই মানুষটার নাম অজিতাভ সেন। অজিতাভ? 2004 সালের শিবালয় স্টিলের সেফটি অডিট কনসালট্যান্ট। মেঘদূতের মুখ সাদা হয়ে গেল। তুহিন সেটা লক্ষ্য করলেন। আর মজার বিষয় হলো, বিস্ফোরণের পর সরকারি রিপোর্টে এই নামটাই নেই। মানে কেউ তাকে ইতিহাস থেকে মুছে দিয়েছে জাস্ট। ঘরে নীরবতা। তারপর তুহিন ছবির পেছনে লেখা কয়েকটা শব্দ দেখালেন। ফাইনাল ইন্সপেকশন টিম, 12 জুন 2004। এই ছবিটা কাকতালীয় নয়, এটা মেসেজ। কে পাঠালো? যে এখনো খেলাটা চালাচ্ছে। সেই রাতেই তুহিন সবাইকে আলাদা আলাদা জেরা করলেন। প্রথমে মেঘদূত। অজিতাভ সেনকে চেনেন? হ্যাঁ। বিস্ফোরণের পর কি হয়েছিল? উনি উধাও হয়ে যান। উধাও? নাকি উধাও করে দেওয়া হয়? আমি জানি না। মিথ্যে বলছেন। মেঘদূত চুপ। তুহিন বুঝলেন চাপ বাড়াতে হবে। আপনার কম্পিউটার থেকে প্রজেক্ট ফার্নেসের ফাইনাল অরিজিনাল পিডিএফ অ্যাক্সেস করা হয়েছে। আমি করিনি। তাহলে কে করেছে? মেঘদূত পাল চুপ। কেউ আপনার পাসওয়ার্ড জানতো? হ্যাঁ। কে? হিরণময় রায়। তুহিন এবার চুপ করলেন। এই উত্তরটা গুরুত্বপূর্ণ, কারণ মৃত মানুষ আর পাসওয়ার্ড ব্যবহার করতে পারে না। অর্থাৎ কেউ ইচ্ছে করে হিরণময়ের অ্যাক্সেস ব্যবহার করেছে, কিংবা পুরনো ক্রেডেনশিয়ালস কোথাও সংরক্ষিত ছিল। এরপর জেরা হলো সৌম্যজিতের। ব্ল্যাক আউটের সময় আপনি কোথায় ছিলেন? গেস্ট হাউসের সামনে। ফোনে কথা বলছিলেন? হ্যাঁ। কার সঙ্গে? সৌম্যজিৎ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ফোনটা এগিয়ে দিল। আমার আইনজীবীর সঙ্গে। কললগ মিলিয়ে দেখা গেল সে সত্যি বলছে। রাত 11:45 থেকে 11:50 পর্যন্ত কথোপকথন হয়েছে। অর্থাৎ ব্ল্যাকআউটের সময় সে ফোনে ছিল। সন্দেহ পুরোপুরি দূর না হলেও কমে গেল। তারপর কেয়া রায়। আপনার বাবার মৃত্যুর সত্য জানার পর আপনি কি করেছিলেন? প্রমাণ খুঁজেছি। প্রতিশোধ নয়? প্রতিশোধ নিতে চাইলে অনেক আগেই নিতে পারতাম। উত্তরটা যুক্তিযুক্ত, কারণ টাইমলাইন ইতিমধ্যেই সেটা প্রমাণ করেছে। কেয়া বিয়ের আগেই সব জানতো না, তাই প্রতিশোধ নিতে বিয়ে তত্ত্বটা দুর্বল। রাত 2টো নাগাদ তুহিন নিজের নোটবুক খুললেন, একটা তালিকা তৈরি করলেন। 1. খুনি টানেল জানতো। 2. খুনি সিসিটিভি সিস্টেম জানতো। 3. খুনি প্রজেক্ট ফারেন্স সম্পর্কে জানতো। 4. খুনি হিরণময়ের স্কেডিউল জানতো। 5. খুনি ফেক লিঙ্ক ব্যবহার করেছে। 6. খুনি ফাইল খুঁজছিল। তারপর তিনি একটাই নাম লিখলেন, আর নামটা লেখার পরই চোখ বন্ধ করলেন, কারণ পাজেলের শেষ টুকরোটা জায়গায় বসে গেছে। পরদিন সকাল ফ্যাক্টরির পুরনো অ্যাসেম্বলি হলে সবাইকে ডাকা হলো। শ্রমিক, পুলিশ, কেয়া, সৌম্যজিৎ, মেঘদূত, অলোকেশ, সবাইকে। বাইরে ফ্যাক্টরির অন্তিম সাইরেন বাজানোর প্রস্তুতি চলছে, কারণ বিকেলের মধ্যেই বিদেশি কোম্পানির প্রতিনিধি আসবে। কিন্তু তার আগে একটা খুনের বিচার হবে। আমি শুরু করছি। সবাই চুপ। 2004 সালের বিস্ফোরণ দুর্ঘটনা ছিল না। অলোকেশ মাথা নাড়ল। কিন্তু সেটা পরিকল্পিত হত্যাও ছিল না। ঘরে গুঞ্জন। তুহিন হাত তুললেন না থামাতে। বিস্ফোরণ ঘটেছিল অবহেলার কারণে। রমেশ বাগচি সতর্ক করেছিলেন, অজিতাভ সেন রিপোর্ট করেছিলেন, কিন্তু শিপমেন্ট বাঁচাতে হিরণময় রায় ঝুঁকি নেন। ফলাফল 5 জনের মৃত্যু। কেয়ার চোখে জল এসে গেল প্রথমবার। এরপর শুরু হয় কভার আপ। মেঘদূত চুপ করে ছিল। হিরণময় রিপোর্ট নিয়ন্ত্রণ করে দেয়, অজিতাভ সেন নিখোঁজ হয়, সরকারি তদন্ত বন্ধ হয়ে যায়, কিন্তু সত্যি পুরোপুরি মরে না। তুহিন এবার হিরণময়ের খুনের বর্ণনা দিতে শুরু করলেন।
খুনি টানেল ব্যবহার করেছে, লক রুম ট্রিক ব্যবহার করেছে, ফেক লিম্প ব্যবহার করেছে, প্রজেক্ট ফার্নেসের কপি খুঁজেছে, স্মোক বম্ব ব্যবহার করেছে। সব সত্যি, কিন্তু একটা প্রশ্ন, যদি খুনি প্রতিশোধ নিতে আসে তাহলে সে কেন বারবার প্রমাণ চুরি করছে? কেউ উত্তর দিল না। তুহিন নিজেই বললেন, কারণ খুনির আসল উদ্দেশ্য সত্যি প্রকাশ নয়, সত্যি লুকিয়ে রাখা। সবাই হতবাক। কেয়া রায় সত্যি খুঁজছিলেন, অলোকের সত্যি প্রকাশ করতে চাইছিল, নিবারণ সত্যি লুকিয়ে রেখে বাঁচাতে চাইছিল, কিন্তু খুনি সত্যিটা ধ্বংস করতে চাইছিল, কারণ সত্যি বেরোলে সে নিজেই ধরা পড়ত। তুহিন ধীরে ধীরে ঘুরলেন, তারপর সরাসরি তাকালেন মেঘদূত পালের দিকে। মেঘদূত পাল, আপনি 2004 সালে সহকারী ইঞ্জিনিয়ার ছিলেন। আপনি জানতেন সিস্টেমের সমস্যা আছে। আপনি রমেশ বাগচির সতর্কতা দেখেছিলেন। আপনি চুপ ছিলেন, কিন্তু সেটা খুন নয়। মেঘদূতের মুখে ক্ষীণ স্বস্তি। তুহিন সেটা ভাঙলেন, কিন্তু খুন হয়েছে, আর তা হয়েছে পরে। হিরণময় যখন আর্কাইভ খুলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির আগে সব পুরনো ফাইল পরিষ্কার করতে যাচ্ছিল, তখন আপনি বুঝলেন সত্যি বেরিয়ে আসতে পারে। প্রজেক্ট ফরেন্সের অরিজিনাল কপি এখনো কোথাও আছে, আর সেই কপিতে আপনার সিগনেচার আছে। মেঘদূতের কপালে ঘাম। আপনি টানেল জানতেন, আপনি ব্ল্যাকআউট ঘটাতে পারতেন, আপনি সিসিটিভি ওভাররাইড জানতেন, আপনি ফেক লিম্প ব্যবহার করেছেন, কারণ আসল খোঁড়া লোককে খুঁজতে সবাই ব্যস্ত থাকবে। নীরবতা। তারপর মেঘদূত হেসে উঠল, খুব ধীরে। দারুণ, সত্যিই দারুণ। সামন্ত এগিয়ে এলো। মেঘদূত হাত তুলল তাকে থামাতে। দাঁড়ান, আমি পালাবো না। তারপর সে কেয়ার দিকে তাকালো। তোমার বাবাকে আমি মারিনি। কিন্তু বাঁচাওনি, না। আর সেই কারণেই তুমি আজ এখানে। মেঘদূত মাথা নিচু করল। বিস্ফোরণের আগে আমি জানতাম, রমেশ জানত, অজিতাও জানত, কিন্তু আমি চুপ ছিলাম, হিরণময়ের বিরুদ্ধে যাইনি। তারপর সব শেষ হয়ে গেল। ঘরে কেউ কথা বলছে না। তাই আপনি খুন করলেন? হ্যাঁ। শব্দটা এত শান্তভাবে এলো যে কয়েক সেকেন্ডের জন্য কেউ প্রতিক্রিয়া দেখাতে পারল না। মেঘদূত পাল, ব্ল্যাকআউট আমি ঘটিয়েছিলাম, সিসিটিভি ফিড আমি বন্ধ করেছিলাম, টানেল দিয়ে ঢুকেছিলাম, ওকে বলেছিলাম ফাইল কোথায়, ও বলেছিল বলবে না। তারপর বাকিটা বলার দরকার ছিল না, সবাই জানতো। স্মোক বম্ব? ফাইলের শেষ অংশ খুঁজছিলাম, নিবারণকে ভয় দেখাতে। আর অজিতাভ সেন? মারা যায়নি, দেশ ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু কয়েক মাস আগে আবার যোগাযোগ করেছিল। এবার সব পরিষ্কার। ছবির রহস্য, ফাইলের রহস্য, টানেলের রহস্য, লকড রুমের রহস্য, সব। এত বছর পরও তুমি সত্যটাকে ভয় পেলে? মানুষ জেলকে যতটা ভয় পায়, নিজের মুখোশ খুলে যাওয়াকে তার চেয়েও বেশি ভয় পায় মিসেস কেয়া। বাইরে তখন অন্তিম সাইরেন বাজল, দীর্ঘ, ভারী, যেন এক যুগের সমাপ্তি হলো আজ। সামন্ত এগিয়ে এসে মেঘদূতের হাতে হাত করা পড়ালো। মেঘদূত কোনো বাধা দিল না। কয়েক ঘন্টা পরে বিদেশি কোম্পানির প্রতিনিধি এসে জানতে পারল চুক্তি স্থগিত, কারণ প্রজেক্ট ফরেন্সের পূর্ণ তদন্ত হবে। মৃত শ্রমিকদের পরিবার নতুন করে ক্ষতিপূরণ পাবে, আর রমেশ বাগচির নাম সরকারি নথিতে পুনরায় অন্তর্ভুক্ত হবে। কেয়া রায় চুপচাপ দাঁড়িয়েছিলেন। তুহিন তার পাশে এসে দাঁড়ালেন। এখন কি করবেন? প্রথমবার মনে হচ্ছে প্রতিশোধ না নিয়েও ন্যায় বিচার পাওয়া যায়। তুহিন কিছু বললেন না, শুধু দূরের চিমনির দিকে তাকালেন। 20 বছর আগে যে আগুন 5 জন মানুষকে কেড়ে নিয়েছিল, সেই আগুনের ছাই আজ অবশেষে ঠান্ডা হলো। আর শিবালয় স্টিল ফ্যাক্টরির অন্তিম সাইরেন জানিয়ে দিল লোহায় মরচে ধরে, কারখানা বন্ধ হয়, কিন্তু কিন্তু সত্যি যত দেরি হোক একদিন না একদিন ফিরে আসে।